হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। ইন্টারেস্টিং ভিডিওটির প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই, আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে স্মার্ট, ডিসিপ্লিনড আর ইমোশনালি স্ট্রং শিশুদের দেশ কোনটা? জাপান। আর অবাক করা বিষয় হলো, ওদের বাচ্চারা 5 বছর বয়সের আগেই এমন কিছু অভ্যাস শেখে যা পুরো জীবনের ব্রেইন স্ট্রাকচার বদলে দেয়। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানিজ ব্রেন বিল্ডিং ফর্মুলা। সায়েন্স কি বলছে, মানে সায়েন্স কি বলে, বাংলাদেশ এবং ভারতের বাবা মায়েরা কিভাবে আজ থেকেই এই ফর্মুলাটা প্রয়োগ করতে পারেন। এই ভিডিওটা শেষ না দেখে স্কিপ করলে আপনি হয়তো আপনার সন্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেন ডেভেলপমেন্ট বছরগুলো মিস করবেন। প্রথমেই আমি আপনাদেরকে জানাবো কেন আর্লি চাইল্ডহুড ব্রেইন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ইউনিসেফ রিসার্চ কি বলছে এ বিষয়ে। মানুষের মস্তিষ্কের 90% ডেভেলপমেন্ট হয় 5 বছর বয়সের আগেই। জাপানিরা বলে ব্রেইন ইজ নট ফিল্ড, ইট ইজ বিল্ট। তাই জাপানে ছোট বাচ্চাকে কোনো কিছুই মুখস্থ করানো হয় না, জোর করে পড়ানো হয় না, বরং পরিবেশ দিয়ে ব্রেইন তৈরি করা হয়। এইবার আমি আপনাদেরকে বলবো জাপানিজ ফিলোসফি, বিফোর নলেজ ক্যারেক্টার। জাপানে একটা বিখ্যাত কথা আছে, সেটা হচ্ছে চিকো বিফোর গ্যাকোরিয়োকো। হয়তো আমি ঠিকভাবে প্রনাউন্সিয়েশনটা করতে পারিনি। অর্থাৎ পড়াশোনার আগে মানুষ হওয়া। 3টি কোর ব্রেইন পিলার রয়েছে, সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং কিউরিসিটি। টোকিও ইউনিভার্সিটির রিসার্চে চমৎকার একটি ফাইন্ডিংস রয়েছে, সেটা হচ্ছে যারা ছোটবেলায় সেলফ কন্ট্রোল শেখে তাদের আইকিউ পরে বেশি হয়। এইবার চলুন আমরা জানি জাপানিজ কিডস কেন প্লে দিয়ে ব্রেইন স্ট্রং করে। বাংলাদেশে আমরা ভাবি খেলা করলে পড়া হবে না, কিন্তু জাপানে খেলা না করলে ব্রেন গ্রো হবে না, এটাই তারা ভেবে থাকেন। এই বিষয়ে সায়েন্স ফ্যাক্ট কি রয়েছে? এমআইটির গবেষণা মানে নিউরোসায়েন্স রিসার্চ অনুযায়ী ফ্রি প্লের মাধ্যমে প্রিফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী হয়। মানে ফ্রি প্লে বাচ্চাদের প্রিফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী করে, ডিসিশন মেকিং আর মেমোরি বাড়ায়। ছোট ছোট কিছু এক্সাম্পল আপনাদেরকে দেই। জাপানিজরা কাঠের ব্লক, কাগজ ভাঁজ করা, অরিগামি যেটাকে বলে, পাজল, বাইরে দৌড়ানো, এগুলোকে বেশি হাইলাইট করে, এগুলোতে বেশি ফোকাস করে। তারা কিন্তু স্ক্রিন দেয় না বাচ্চাদেরকে, মানে স্ক্রিন নয়, মোবাইলও নয়। এখন আমি আপনাদের সাথে আরেকটি ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে জাপানে 5 বছরের আগে স্ক্রিন প্রায় নেই কেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গাইডলাইন এ বিষয়ে কি বলছে? 2 বছরের নিচে স্ক্রিন 0 থাকা উচিত, আর 5 বছরের নিচে লিমিটেড করা উচিত। জাপান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন কি বলছে এ বিষয়ে? জাপান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন বলছে বেশি স্ক্রিন থেকে অ্যাটেনশন স্প্যান কমে যায়, ইমোশনাল কন্ট্রোল নষ্ট হয়। সুতরাং কেনই বা তারা বেশি স্ক্রিনটা দেবে? জাপানে বাবা মায়েরা বলেন ইফ দ্য স্ক্রিন টিচেস দ্য ব্রেন স্লিপস। বাস্তব একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। একজন জাপানি বাচ্চা নিজের ব্যাগ গোছায়, নিজের খেলনা পরিষ্কার করে, অপেক্ষা করতে শেখে। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু এক্সিকিউটিভ ফাংশন তৈরি করে। 5 নম্বরে যে পয়েন্টটি আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, সেটা হচ্ছে জাপানিজ ফুড অ্যান্ড ব্রেন কানেকশন। ব্রেন ফ্রেন্ডলি জাপানিজ ডায়েট রয়েছে, সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সম্পন্ন মাছ, তাছাড়া রাইস যেটা স্টেবল এনার্জি দেয়, ভেজিটেবলস শাকসবজি। তারা কিন্তু দেখা যায় বেশিরভাগ মিলের মধ্যেই শাকসবজিটা বেশি পরিমাণে ইনক্লুড করে। তাছাড়া ফার্মেন্টেড ফুড, যেটাকে তারা মিসো বলে। এই যে খাবারগুলোর কথা বললাম, এই খাবারগুলো ডায়েট চার্টে রাখলে বাচ্চাদের কি কি উপকার হতে পারে, মানে অক্সফোর্ড রিসার্চ অনুযায়ী যে ফাইন্ডিংসটা পাওয়া গিয়েছে, এটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ ভীষণ উপকারী। এতে করে কি হয়, মেমোরিটা অনেক বেশি স্ট্রং হয় এবং যার ফলে কিন্তু বাচ্চাদের ফোকাস দ্বিগুণ বেড়ে যায়, বাচ্চাদের ফোকাস বাড়ায়। সুতরাং বাচ্চাদের ডায়েট চার্টে আপনারাও কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সম্পন্ন কিন্তু মাছ রাখতে পারেন। জাপানিজরা কিন্তু জাঙ্ক ফুডকে একেবারেই পছন্দ করেন না। জাপানে শিশুদের সুগার ইনটেক বিশ্বের মধ্যে অন্যতম কম। আপনি কি এই ইনফরমেশনটা জানতেন? যারা যারা জানতেন তারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর যারা জানতেনও না, আজকে প্রথম জানলেন, তারাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো 6 নম্বর যে পয়েন্টটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে জাপানিজ প্যারেন্টিং রুল, ডোন্ট শাউট, শো। জাপানি বাবা মায়েরা চিৎকার করে না, মারধর করে না, তারা কি করেন, নিজের আচরণ দেখিয়ে শেখায়। ছোট করে একটু বলে রাখি আপনাদেরকে, রিসেন্টলি আমি একটি ভিডিও আপলোড করেছি জাপানিজ প্যারেন্টিং সিক্রেট নিয়ে, মানে 8টি রুলের কথা শেয়ার করেছি। আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন, কেননা সেই ভিডিওটিতে
আমি চমৎকার চমৎকার কিছু ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করেছি। তো এই যে বলছিলাম, জাপানিজ প্যারেন্টরা কি করেন, নিজের আচরণ দেখে শেখায় বাচ্চাদের। তো এই বিষয়ে ব্রেন সায়েন্স থিওরি কি বলছে? মিরর নিউরন থিওরি অনুযায়ী শিশু কথা নয়, আচরণ কপি করে। সুতরাং আপনি চিৎকার করলে শিশুর ব্রেন কিন্তু স্ট্রেস মোডে চলে যায়। এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আপনি আজ থেকেই কি করবেন, কি করতে পারেন। তো 7 দিনের জাপানিজ ব্রেন চ্যালেঞ্জ এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিন, মোবাইল কমান। বাচ্চা যেন মোবাইলটা কম দেখে, মানে আগের থেকে একটু হলেও বাচ্চাদেরকে আজকে মানে প্রথম দিন মোবাইলটা বাচ্চাদেরকে কম দেখতে দিবেন, মোবাইল কমাবেন। দ্বিতীয় দিন, শিশুকে কাজ করতে দিন, মানে শিশুকে ছোট ছোট তার বয়স অনুযায়ী কাজ করতে দিন। ছোট ছোট বাচ্চাদেরকে কি কি কাজ করাবেন সেই নিয়েও কিন্তু আমি রিসেন্টলি যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন, তাহলে কিন্তু আপনারা আইডিয়া পাবেন। তৃতীয় দিন, খেলতে দিন। দেখুন বাচ্চাদের জন্য খেলাটা কতটুকু গুরুত্বপূর্ণ সেই নিয়ে কিন্তু অলরেডি আমি একটি সুন্দর ভিডিও, চমৎকার ভিডিও কিন্তু আপলোড করেছি এই চ্যানেলে। আপনারা কিন্তু সেই ভিডিওটা চেক করতে পারেন, অথবা আপনারা যদি রেগুলার আমার ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা জানবেন আমি ফ্রি প্লেকে অনেক বেশি হাইলাইট করি। ফ্রি প্লে বাচ্চাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য, বাচ্চাদের মেন্টাল হেলথ, বাচ্চাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সব কিছুর জন্য কিন্তু ফ্রি প্লে, খেলাধুলা করাটা খুব গুরুত্বপূর্ণ বাচ্চাদের। সুতরাং তৃতীয় দিন বাচ্চাদেরকে খেলতে দিন, স্পেশালি আমি তো বলবো ফ্রি প্লের সুযোগ করে দিন। চতুর্থ দিন, গল্প বলুন। বাচ্চাকে নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, বাচ্চার সাথে গল্প করুন এবং আপনি গল্প বলুন। ইন্টারেস্টিং বেশ কিছু গল্প বলুন বাচ্চাকে, এবং এটা কিন্তু চতুর্থ দিন করবেন। পঞ্চম দিন, অপেক্ষা করতে শেখান। দেখুন এই যে অপেক্ষা করতে শেখানো, এই যে পয়েন্টটা এবং এই যে বিষয়টা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য। ষষ্ঠ দিন, নিজের কাজ নিজে করতে দিন। বাচ্চাদেরকে বাচ্চাদের বয়স অনুযায়ী ছোট ছোট কাজ বাচ্চাদেরকে করতে দিন। আমি একটু আগেও আপনাদেরকে বলেছি, যেমন বাচ্চার বইগুলো বাচ্চার ব্যাগে গোছাতে দিন, বাচ্চার নিজের জামা কাপড়গুলো খুঁজে এনে আপনার কাছে দিতে বলুন। সবগুলোই তো বাচ্চা পারবে না, এবং এই যে অ্যাপ্রোপ্রিয়েট যেরকম কাজগুলো বাচ্চাকে দিয়ে করানো যায় সেগুলোই আপনি বাচ্চাকে দিয়ে করান। সপ্তম দিন, প্রশংসা কম, উপস্থিতি বেশি। এই যে 7 দিনের জাপানিজ ব্রেন চ্যালেঞ্জ আপনাদের সাথে শেয়ার করলাম, আমার মনে হয় এই যে 7 দিনের এই চ্যালেঞ্জটা, এটা যদি আপনারা একটু হলেও অ্যাপ্লাই করতে পারেন, আপনারা কিন্তু বেশ ভালো একটা আউটপুট পেতে পারেন। ফাইনালি আমি আপনাদেরকে বলবো, জাপানি বাচ্চারা আলাদা জন্মায় না, তারা আলাদা পরিবেশে বড় হয়। আপনি যদি চান আপনার সন্তান ফোকাসড হোক, কাম হোক, স্মার্ট ডিসিশন নিতে শিখুক, তাহলে আজ থেকেই শুরু করে দিন। আমি পার্সোনালি মনে করি এই ভিডিওটি প্রতিটি বাবা মায়ের দেখা উচিত। শেয়ার করুন, কারণ স্ট্রং ব্রেন থেকেই কিন্তু স্ট্রং ফিউচার হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।